নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প নারায়ণ পরগনার নিঃশব্দ যন্ত্রণা। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প নারায়ণ পরগনার নিঃশব্দ যন্ত্রণা। মঠ লেনে তারানাথের বাড়িতে আমাদের চিরাচরিত আড্ডা বসেছে। পুজো আসতে আর বেশি বাকি নেই। স্কুল কলেজ আপিসে কয়েকদিনের মধ্যেই পুজোর ছুটি পড়বে। স্নিগ্ধ বাতাসে শিউলি ফুলের সুবাস আর ঈষৎ হিমের পরশ মনে পুলক জাগায়। তারানাথের ঘরের জানালা দিয়ে উঁকি মারা এক টুকরো শরতের আকাশ আজ কোনো সদ্যজাত শিশুর হাসির মতো ঝলমলে হলেও বেশ বুঝতে পারছি আজ তারানাথের মন খারাপ। চারির বিয়ে হয়ে যাওয়ার পর তারানাথ মনের দিক থেকে যে বেশ কিছুটা অসহায় হয়ে পড়েছেন তা আমরা বুঝতে পারি, কিন্তু তা নিয়ে আলোচনা করি না। কি হবে তার মনের বিষণ্ণতার বোঝা বাড়িয়ে? কিন্তু আজকের ব্যাপারটা ঠিক যেন তেমন নয়। তারানাথ আজ ঠিক বিষণ্ণ নন, অন্যমনস্ক। আমাদের সামনে বসেও কোনো এক অজানা ধোঁয়ায় নিজেকে বেষ্টিত করে রেখেছেন তিনি। কিশোরী বলল, ঠাকুরমশাই, আজ বড় উদাসীন যে। তারানাথ তখনও খোলা জানলাটার দিকে নিষ্পলকে চেয়ে আছেন আর মনে মনে কি যেন ভেবে চলেছেন। আমি কিছু বলতে যাব তার আগে কিশোরী আবার বলল, ঠাকুরমশাই, কি কি ব্যাপার, মানে এত অন্যমনস্ক? আহা, ও ঠাকুরমশাই। তারানাথ তার স্থির দৃষ্টি জানলা থেকে সরিয়ে কিশোরীর দিকে রাখলেন, বললেন, মন খারাপের আবার নির্দিষ্ট কোনো কারণ হয় নাকি? যেমন ধরো, তোমার আজ হঠাৎ জ্বর হলো, তুমি অনুমান করতে পারবে যে তোমার জ্বর কেন হলো, কিন্তু কারণ নিয়ে নিশ্চিত তুমি হতে পারবে কি? পারবে না। মন খারাপ খানিকটা এই জ্বরের মতো, যখন আসে তখন জাঁকিয়ে বসে, আর যখন চলে যায় তখন হালকা করে দিয়ে যায়, বুঝলে? কেন ঠাকুরমশাই, পুরনো কোনো কিছু কি মনে টনে পড়ছে? সেই জন্যই কি আপনার মন খারাপ? তারানাথ শান্তভাবে হেসে উত্তর করলেন, আমরা আসলে কিছুই ভুলি না, জানো, শুধু আমাদের মনের আলমারিটা বন্ধ রেখে দিই। সেই আলমারির কিছু তাকে থাকে সুখ, আর কিছু তাকে থাকে দুঃখ। সুখ দুঃখ একে অপরের পরিপূরকে, একে অপরকে ছাড়া তারা থাকতে পারে না। আসলে ভালো কিংবা মন্দ সবই মনের আলমারিতে সাজানো থাকে অতি যত্নে। শুধু আমরাই সেই আলমারিতে উকি দিই না। আর যদি স্বল্প সুখ খোঁজার জন্য সেই আলমারি খুলে, তখন আলমারির পাশাপাশি তাকে সাজানো দুঃখগুলো চাদর হয়ে আমাদের সুখকে জড়িয়ে ধরে। তখনই আমরা বলি আমাদের মন খারাপ। তারানাথ আবার কিছুক্ষণের জন্য শরতের মেঘ মধুর আকাশের দিকে তাকিয়ে হারিয়ে গেলেন অন্য কোনো জগতে। খানিক পর চোখ বুজে একটা গভীর শ্বাস টেনে বললেন, জানো তো কিশোরী, বিভূতি, সুখ দুঃখের মতো আরেকটি জিনিসও একে অপরকে ছাড়া থাকতে পারে না। তা হলো ঠিক আর ভুল। এরা একে অপরের সমান্তরাল। যেমন দুটো সমান্তরাল রেখা কখনো এক বিন্দুতে মিলিত হতে পারে না, তেমনি এরাও পারে না। পাপ পুণ্য, ঠিক ভুল সবই বড় আপেক্ষিকে। তোমাদের তো আগেই বলেছি, প্রত্যেক মহাত্মার বংশে কোনো না কোনো পাপাচারী থাকে।
আর প্রত্যেক পাপাচারীর বংশেই কোনো না কোনো মহাত্মা। একটু বিরতি দিলেন তারানাথ। তার চোখের দৃষ্টি হারিয়ে গেল সুদূর অতীতে। আমাদের চলতে হবে বর্তমান নিয়ে, বুঝে নিতে হবে পাপ পুণ্যের অনুপাত। এই বোধহয় মনুষ্যত্ব। আজ তবে তোমাদের আমার জীবনের এমন একটা ঘটনা বলি, যেখানে আদতে আমি ঠিক না ভুল সেটা আজও বুঝতে পারিনি। মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন চলে, তবে কে জিতেছিল সেদিন, মনুষ্যত্ব? জানি না। আমাদের দুজোড়া উৎসুক চোখের সামনে তারানাথ একটা পাসিং শো ধরিয়ে দুটো মৃদু মন্দ টান দিয়ে বলতে শুরু করলেন। তা সেবার আমি হুগলির কাছাকাছি নারায়ণগঞ্জ গ্রামে। সারাদিন পথ হেঁটে বাসুদেবপুর পেরিয়ে নারায়ণগঞ্জের সীমানায় ঢুকেছি। হেমন্তের বাতাসে শীতের স্পষ্ট আভাস। ছোটবেলা ফুরিয়ে আসার আগেই আশ্রয় নিয়েছি গ্রামের শেষ প্রান্তে, একটা পরিত্যক্ত শিব মন্দিরের চাতালে। চাতাল বেশি বড় নয়, বহুদিনের অযত্নে মন্দিরের থামের ফাঁকে ফাঁকে বটগাছের চারা উকি দিচ্ছে। কড়ি কাঠে ধুলোর পুরো আস্তরণ। আশেপাশে কাউকে দেখলাম না। মন্দিরের ধুলো মলিন খিলান, দাওয়ায় বেড়ে ওঠা আগাছা জানান দিয়ে যায় যে এখানে নিত্য পুজো হয় না। হয়তো কালে ভদ্রে গায়ের কোনো রমণী পুজো দিতে আসে মাত্র। তা নাট মন্দিরের দালানে উঠে একটা খিলানে ঠেস দিয়ে বসলুম। খুব মিহি একটা শীতল বাতাস বইছে। সারা দিনের পথ হাঁটার ক্লান্তিতে সন্ধ্যার ঘনায়মান অন্ধকারে কিছুক্ষণের মধ্যেই চোখের পাতা ভারী হয়ে এলো। বোধহয় একটু ঘুমিয়েও পড়েছিলাম। তা চটকা ভাঙল কয়েকজন লোকের সম্মিলিত চাপা কণ্ঠস্বরে। সোজা হয়ে উঠে বসে দেখি নাট মন্দিরের চাতালের সামনে এসে দাঁড়িয়েছে জনা পাঁচেক লোক। তাদের মধ্যে কয়েকজনের হাতে মশাল। মশালের হলদেটে আলোয় পুরনো শিব মন্দিরের চাতাল বড় রহস্যময় হয়ে উঠেছে। আমায় উঠে বসতে দেখে দলের মধ্যে একজন প্রৌঢ় লোক সিঁড়ি বেয়ে দালানে উঠে এলেন। লোকটার বয়স ওই 60-এর কাছাকাছি হবে। দীর্ঘ পেশিবহুল চেহারা। মাথার চুলে পাক ধরলেও সেটা তার ব্যক্তিত্বে প্রভাব ফেলেনি। গায়ের রঙে আভিজাত্যের ছাপ। যৌবনে এই ব্যক্তি যে বেশ সুপুরুষ ছিলেন তা দেখেই বোঝা যায়। আমার সামনে এসেই লোকটা হঠাৎ হু হু করে কেঁদে ফেলল। ঠাকুর মশাই, আচমকা এরকম একটা ঘটনায় আমি বেশ অপ্রস্তুত হয়ে পড়লাম। সত্যি বলতে এরকম বয়স্ক একজন মানুষকে এভাবে শিশুদের মতো কাঁদতে আমি এর আগে দেখিনি। আমি অপ্রস্তুত হয়েই বললাম, আরে 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 কাঁদছেন কেন? কি হয়েছে? লোকটা আমার কথার কোনো জবাবই দিলেন না, বরং কাঁদতে কাঁদতেই আমার পা জড়িয়ে ধরলেন। এরকম একজন বয়স্ক মানুষকে আমার পা জড়িয়ে কাঁদতে দেখে এবার আমি ভীষণভাবে অস্বস্তিতে জড়িয়ে পড়তে লাগলাম। আহা, আরে কাঁদছেন কেন? কে আপনি? কি চাই বলবেন তো? কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আমায় বাঁচান ঠাকুর মশাই, আমি যে বড় অসহায়, আমায় বাঁচান। বৃদ্ধ কান্না মাখা গলায় হাহাকার করে উঠলেন এবার। আচ্ছা, আগে শান্ত হন, শান্ত হন। কি হয়েছে আপনার? আরো কিছুক্ষণের সান্ত্বনায় লোকটাকে চুপ করানো গেল। খানিক ধাতস্থ হয়ে লোকটা শান্ত হয়ে আমার পাশে বসল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলাম, আচ্ছা এবার বলুন তো কে আপনি?
তাছাড়া কি থেকে আপনাকে বাঁচানোর কথা বলছেন? আমার নাম রামরূপ গাঙ্গুলি, আগেই নারায়ণ পরগনার জমিদার। জমিদারি তো আর আগের মতো নেই, তবে গাঁয়ের লোকে এখনো আমাকে ওই জমিদারের মতোই দেখে। বৃদ্ধের কথা শুনে আমি প্রায় আঁতকে উঠলাম। স্বয়ং জমিদার এসেছেন আমার কাছে, কিন্তু কি দরকারে? একটু থেমে রামরূপ ভারী গলায় আবার বললেন, আমি ভীষণ সমস্যায় পড়েছি ঠাকুরমশাই। আমার বংশ নির্বংশ হতে বসেছে। মনে হয় না এরপর আর গাঙ্গুলি বংশে প্রদীপ দেওয়ার মতো কেউ থাকবে। অনেক চেষ্টা করেছি ঠাকুরমশাই, কিন্তু কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারিনি। এখন শুধু আপনি পারেন আমাকে বাঁচাতে, আমার বংশকে রক্ষা করতে। আমায় সাহায্য করবেন না ঠাকুরমশাই? করবেন না আমায় সাহায্য? আপনার এরকম মনে হলো কেন যে আমি আপনাকে সাহায্য করতে পারবো? গোয়ালা নিধু আজ এই পথে ফেরার সময় আপনাকে এখানে দেখেছে। সেই আমায় খবর দিল যে শিব মন্দিরের চাতালে এক সন্ন্যাসী এসেছে। সন্ন্যাসীর কথা শুনেই আমি ছুটে এলুম। এই বছরে তো আর কম সন্ন্যাসী দেখলাম না, কিন্তু আপনাকে দেখেই আমার মনে হয়েছে পারলে পারলে শুধু আপনিই পারবেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমায় রক্ষে করুন ঠাকুরমশাই। জমিদারের ভাবভঙ্গি ছিল বড় অদ্ভুত। মানুষ হয়তো অসহায়তার শেষ সীমায় গিয়ে পৌঁছলে এমনই অদ্ভুত আচরণ করে। মন্দিরের পেছনের বিশাল নিম গাছটায় একটা পেঁচা ডাকছে। হেমন্তের কুয়াশা মাখা বাতাসে আমার চেয়ে খানিক দূরে থাকা মশালের আলো কেমন যেন ফিকে দেখাচ্ছে। আমি এবার সম্ভ্রমের সুরে বললাম, আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু সমস্যাটা ঠিক কি তা যে আমার আগে জানা দরকার। সমস্যা শেষ নেই ঠাকুরমশাই, শেষ নেই। আমার বয়স হয়েছে, কোন দিন চলে যাব বলতে পারি না। তাই এত বড় জমিদার বাড়ি, এই বিশাল সম্পত্তি কার জন্য রেখে যাব বলতে পারেন? আমার বংশের শেষ আলোটুকুও তো নিভে যেতে বসেছে, নিভে যেতে বসেছে। আমি অবাক হয়ে বললাম, বংশের আলো নিভতে বসেছে মানে? ব্যাপারটা একটু খুলে বলবেন, কিছু যে বুঝতে পারছি না। রামরূপ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলেন, সমস্যাটা একদিনের নয় ঠাকুরমশাই। প্রথমটায় ততটা বুঝিনি, কিন্তু এখন অতীত ঘেঁটে দেখলে বুঝতে পারি। হিসেব করে দেখেছি, ব্যাপারগুলো শুরু হয় আজ থেকে বছর 10 আগে। সেবার আমার জ্যেষ্ঠ পুত্রবধূ সন্তান সম্ভবা। গাঙ্গুলি বংশের উত্তরাধিকারীদের মুখ দেখার জন্য সেবার সেজে উঠেছিল গোটা জমিদার বাড়ি। সবার মুখে খুশির রব। গদাধর বাবা হওয়ার আনন্দে আর আমি পৌত্রের মুখ দেখার উৎসাহে মুখিয়েছিলাম। কিন্তু চারুলতা সেবার এক মৃত পুত্র সন্তান প্রসব করল। মুহূর্তে পাল্টে গেল গোটা জমিদার বাড়ির ছবিটা। বিষণ্ণ মুখে আমি তখন দালানে বসে রয়েছি। বৃদ্ধা দাইমা আমার সামনে এসে দাঁড়ালেন। দুঃসংবাদটা তার মুখে আরো একবার শুনলাম, কিন্তু চলে যাওয়ার আগে যে অদ্ভুত কথাটা দাইমা বলে গেলেন তা মনে পড়লে আজও আমার বুকটা কেমন কেঁপে ওঠে। কি বললেন দাইমা? দাইমা বললেন, চারুলতা নাকি যে সন্তান প্রসব করেছিল তা মৃত নয়, সন্তান সম্পূর্ণ স্বাভাবিক ছিল, তার শ্বাস চলছিল। দাইমা নিজের চোখে সেটা দেখেছেন। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সে নাকি নিথর হয়ে যায়। নীল হয়ে আসে তার ছোট্ট মুখখানি। ঘটনাটা সত্য না? দাইমার চোখের ভুল তো যাচাই করে দেখার মতো মনের অবস্থা তখন আমার ছিল না। যাই হোক,
সেই শোককে পিছনে ফেলে ধীরে ধীরে জীবনে গতি আসে। 2 বছর দেখতে দেখতেই ঘুরে যায়। চারুলতা আবার সন্তান সম্ভবা হয়, কিন্তু কিন্তু এবারেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। মৃত সন্তান। এবারে ভেঙে পড়ল চারুলতা। গদাধরও দিন দিন কেমন যেন হয়ে যায়। সারাদিন থম মেরে বসে থাকে, কারুর সাথে বিশেষ কথা বলে না। সারা বাড়ি জুড়ে যেন একটা শোকের বাতাস গুমড়ে গুমড়ে মরে। কয়েকজনের পরামর্শে গদাধর চারুলতাকে শহরের বড় ডাক্তারও দেখিয়েছে বেশ কয়েকবার, কিন্তু লাভ কিছুই হয়নি। এভাবে আরো বছর 4 কাটলো। ততদিনে ছোট ছেলে রমেশের বিয়ে দিয়েছি। বেশ সুশ্রী লাজুক নতুন বউ। প্রথম ঘটনার বছর 6 মাথায় চারুলতা শেষ চেষ্টাটা করল। রামরূপ চুপ করলেন। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, এবারেও? না ঠাকুর মশাই, আবারও তাই হলে এতটা কষ্ট হতো না। আমি বলছি, আপনি শুনুন। সেবার 3 জন দাসী আর দাইমা নিজে কঠিন পাহারায় রেখেছিল চারুলতাকে। তার খাওয়া দাওয়া, ওঠা বসা সব দিকেই সতর্ক নজর ছিল সবার। কোনো ভুল হওয়ার সামান্যটুকু সুযোগও ছিল না। কিন্তু কে জানতো যে বিপদ এবারে আবারও ঘনিয়ে আসতে চলেছে। শেষ অবধিও সবটা ঠিকঠাকই ছিল। সেই রাতে চারুলতাকে আতুর ঘরে নিয়ে যাওয়া হলো। এমন সময় চাকর হারাধন খবর নিয়ে এলো যে বাড়ির পিছনের পুকুর পাড়ে কি একটা পড়ে আছে। সে একা যেতে সাহস পায়নি, তাই ভেতর বাড়িতে ছুটে এসেছে। তাই শুনে আমি আর 2 জন পাইক পুকুরের দিকে দৌড়ে গেলাম। গিয়ে যা দেখলাম তার জন্য মোটেও আমি তৈরি ছিলাম না। দেখি পুকুরের বাঁধানো ঘাটে জলে কাদায় মাখামাখি হয়ে পড়ে আছে একটা দেহ, নিঃসার। ওই আধো আলো আধারিতেও আমার দেহটাকে চিনতে অসুবিধা হলো না। গদাধর, আমার বড় ছেলে গদাধর। হারাধন গিয়ে অনেক ডাকাডাকি করলো, কিন্তু গদাধর উঠল না। তার প্রাণ তখন এই জগৎ ছেড়ে পাড়ি দিয়েছে মুক্তির পথে। আমার চোখের সামনে যেন অন্ধকারে নেমে এলো। চারুলতা তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তার বাপকে হারালো। হায় ঈশ্বর! আমি স্তব্ধ হয়ে ওখানে বসে পড়লাম। তখন আমার কাণ্ডজ্ঞান ছিল না। নিমেষের মধ্যে গোটা বাড়ি জুড়ে ভীষণ চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। যে যেদিকে পারে ছুটছে, কেউ সৎকারের চিন্তা করছে, কেউ বা নবজাতকের। এমন অবস্থায় এক ক্ষীণ বুদ্ধি দাসী গদাধরের মৃত্যু সংবাদ দাইমাকে বলতে গিয়ে চারুলতার সামনে প্রকাশ করে ফেলল। আর তারপর রামরূপের শেষের কথাগুলোর মধ্যে দিয়ে যেন একরাশ জট পাকানো দুঃখ বেরিয়ে এলো। আমি বললাম, তারপর? চারুলতা সেই ধাক্কা সইতে পারল না। আতুর ঘরের মেঝেতেই সে প্রাণ দেয়। একই রাত্রের মধ্যে 3 প্রাণ হারিয়ে গেল ঠাকুর মশাই। 3 প্রাণ। সন্তান হারানোর কষ্ট যে কি সেদিন আমি টের পেয়েছিলাম। আচ্ছা ঠাকুর মশাই,
আপনি কি এতগুলো ঘটনাকে কাকতালীয় বলবেন? নিছক কাকতালীয় ঘটনা কখনো এমন হয় না। আমার কি মনে হয় জানেন? কি মনে হয়? এইসব এইসব ঘটনার পিছনে কোনো অশুভ শক্তির হাত রয়েছে। হ্যাঁ, আগে আমি বুঝতে পারতাম না ঠাকুর মশাই, কিন্তু এখন পারি। ও চায় না আমাদের বংশে কোনো নবজাতকের জন্ম হোক। ও চায় না কোনো সদ্যজাতের পবিত্র হাসি আমাদের বাড়ি উজ্জ্বল করুক। ও চায় না। নইলে ভেবে দেখুন, প্রতিবার একই রকম সন্তান জন্মানোর সময় এই অঘটনগুলো কেন ঘটবে? ও ফিরে ফিরে আসে এই দিনগুলোয়, যখন আমার বাড়ি সেজে ওঠে নতুন অতিথির আগমনের আনন্দে। তখনই ও আসে এই অশুভ উপস্থিতি নিয়ে। সমস্ত উৎসবের আনন্দকে কালিমালিপ্ত করতে ও আসে ঠাকুরমশাই, ও আসে। অশুভ শক্তি? কিরকম? হ্যাঁ ঠাকুরমশাই, অশুভ শক্তি। প্রতিবার উপলব্ধি করেছি। এমন দিনগুলোয় গোটা বাড়িময় এক অদ্ভুত বাতাস ঘুরে বেড়ায়। কাদের যেন চাপা ফিসফাস শোনা যায় থামের আড়ালে, দেওয়ালে দেওয়ালে। দম বন্ধ করা এক ভয় তাড়া করে। এবারেও ঠিক তাই হয়েছে। আমার কনিষ্ঠ পুত্রবধূ মাধবী সন্তান সম্ভবা, কিন্তু আগের 3 বারের মতো এবারেও সেই অমঙ্গলের লক্ষণগুলো আমি স্পষ্ট টের পাচ্ছি ঠাকুরমশাই, এবারেও টের পাচ্ছি। আমি চাই না চারুলতার সাথে যা হয়েছিল ওর সাথেও তাই হোক। তাই আমি হন্যে হয়ে এমন কাউকে খুঁজছি যে আমায় সাহায্য করতে পারে। আপনাকে দেখেই আমার মনে হয়েছে আপনি আর 5 জনের মতো নন। আপনি একমাত্র পারেন এই বিপদ থেকে রক্ষা করতে। আমায় বাঁচান ঠাকুরমশাই, আমায় বাঁচান। রামরূপের কথাগুলো যে বেশ আশ্চর্যজনক তাতে সন্দেহ নেই। কিছুটা বুঝতে পারলেও সম্পূর্ণটা কিন্তু তখনও আজ করতে পারিনি। দয়া করে আমার বাড়িতে একবার পায়ের ধুলো দিন ঠাকুরমশাই। আমার স্থির বিশ্বাস আপনি চোখের সামনে সবটা দেখলে নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবেন। আমি তখনই কিছু উত্তর করলাম না। আমায় চুপ করে থাকতে দেখে রামরূপ আবার বললেন, কি ভাবছেন ঠাকুরমশাই? এই হিমের রাতে শুধু শুধু এই খোলা চাতালে কষ্ট করবেন কেন? আমার সাথে আমার পাইক আছে। কষ্ট করে কিছুটা পথ চলুন, আর আমার ওখানে আপনার আতিথ্যের কোনো ত্রুটি হবে না ঠাকুরমশাই। শুধু একবারটি চলুন। আমি পরদিন সকালে জমিদার বাড়িতে অবশ্যই যাব কথা দিয়ে রামরূপকে ফিরে যেতে বললাম, কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না। বারবার নিজের অক্ষমতার কথা বলে অনুরোধ করতে লাগলেন। অগত্যা রাজি হলাম। তোমাদের তো আগেই বলেছি, গুরুর আদেশ ছিল অসহায়কে কখনো ফেরানো যাবে না। যাই হোক, রামরূপের সাথে মশালের হলদেটে আলোয় হিমে ভেজা মেঠো পথে জমিদার বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের সঙ্গী হল ঝিঝি পোকার একটানা ঝিম ধরা ডাক। তারানাথ কিছুক্ষণের জন্য থামলেন। হাতে ধরা সিগারেটের দগ্ধাবশেষটুকু নারকেলের মালায় গুঁজে রাখতে রাখতে ঈষৎ হেসে তিনি বললেন, তোমরা বোধহয় মনে মনে বেশ বিরক্ত হচ্ছ, তাই না? অবশ্য হওয়ারই কথা। কোন ঘটনা বলতে গিয়ে কি সব বলা শুরু করলাম। আসলে জীবনের সুতোয় টান পড়লে অনেক কথা আপনা আপনি চলে আসে। আর বয়স বাড়ছে তো, বকবক করাটাও বয়স বাড়ার একটা লক্ষণ। কি বলো, আরো শুনবে না সোজা ঘটনায় যাব? উত্তেজিত হয়ে বললাম, আরে এ কি, এই তো সবে শুরু, শুনবো না মানে? এভাবেই বলে যান। তারানাথ তৃপ্তির হাসি হেসে আর একটা সিগারেট ধরালেন। আমাদের মতো গল্পপ্রিয় শ্রোতারা একজন ভালো গল্প বলিয়ে লোক পেলে যেমন খুশি হয়,
তেমনি যে গল্প বলতে ভালোবাসে সেও আগ্রহী শ্রোতা পেলে তেমনই খুশি হয়। তারানাথ সিগারেটে দীর্ঘ দুটো টান দিয়ে আবার শুরু করলেন। যখন আমরা গাঙ্গুলিদের জমিদার বাড়িতে এসে পৌঁছলাম তখন রাত বেশ গভীর হয়েছে। বাড়ির চাতালের বড় বড় খিলানে বেশ কয়েকটা মশাল চলছে। ক্ষয়িষ্ণু আলোয় প্রকাণ্ড তিনতলা জমিদার বাড়িটা দানবের মতো দাঁড়িয়ে আছে। মেরামতির অভাবে এখন খানিকটা জীর্ণ হয়ে পড়লেও বাড়ির গর্বিত অবস্থান এককালীন বৈভবের পরিচয় দেয়। বাড়িতে দেউড়ির এক পাশে নাট মন্দির, অন্য পাশে কাছারি ঘর। কাছারিতে হ্যাজাকের আলো জ্বলছে তখনও। নায়েব, খাজাঞ্চি, গোমস্তারা হয়তো কাজ করছে। সব মিলিয়ে এক মলিন অথচ স্পষ্ট আভিজাত্যের ছাপ। রামরূপের পিছু পিছু কাছারি ঘর পার হয়ে দেউড়ির মধ্যেকার পথ দিয়ে বাড়িতে ঢুকলাম। সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই বুঝলাম রামরূপ মিথ্যে কিছু বলেননি। কোনো এক অজানা কারণে বাড়ির ভেতরের বাতাস যেন হঠাৎই থমকে গিয়েছে। কোনো শব্দ এখানে অনুরণিত হয় না, আলো প্রতিফলিত হয় না। অন্ধকূপের মতো আবদ্ধ চারিদিক। রোয়াকে বেশ কয়েকটা বাতি প্রাণপণে চেষ্টা করেও অন্ধকারকে যেন ঠেকাতে পারছে না। আরো কিছুটা এগোতেই বিশ্রী একটা গন্ধ নাকে এলো, মৃত্যুর শীতল গন্ধ। তোমরা তো জানোই, দেবীর কৃপায় আমি এসব একটু বুঝতে পারি। তা যাই হোক, বৈঠকখানায় এসে বসলাম। বৈঠকখানাটা বেশ বড়। আরামকেদারায় গা এলিয়ে বসে রামরূপ জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই তামাক চলে? আমি মাথা নেড়ে সম্মতি জানাতে চাকর এসে আমাকে তামাক দিয়ে গেল। মজ করে আলবোলায় তামাক টানছি, তবুও যেন ঠিক স্বস্তি পাচ্ছি না। একটা দম চাপা অস্বস্তি সে প্রথম থেকেই আমায় তাড়া করে বেড়াচ্ছে। অস্বস্তিটা যে ঠিক কিরকম তা ঠিক বলে বোঝানো যায় না। যেমন ধরো, তুমি তোমার ঘরে বসে এক মনে একটা কাজ করছো, কিন্তু কেউ তোমার পেছনে দাঁড়িয়ে স্থির অপলক দৃষ্টিতে লক্ষ্য রাখছে তোমারই দিকে। তুমি বুঝতে পারছো কেউ একজন আছে, অথচ তাকে চোখে দেখতে পারছো না। তখন যেমন একটা অব্যক্ত অস্বস্তির ভাব হয়, আমারও ঠিক তাই হতে লাগলো। বিশাল বৈঠকখানার সবকটা জানলা খোলা থাকা সত্ত্বেও হেমন্তের রাতে ঘরময় যেন জ্যৈষ্ঠের গুমোট গরম। আমি ভীষণ কিছু একটা রাজ করতে পারছিলাম, কিন্তু রামরূপকে সেসব বললাম না, পাছে তিনি ভয় পান। একটা দুটো করে এ কথা ও কথা আলোচনা চলছে। এমন সময় হঠাৎ আমার নজর পড়ল রামরূপের মাথার পেছনের দরজাটার দিকে। দরজাটা সম্ভবত ওপাশের রোয়াকের। আচমকাই দরজার পাল্লাটা একটু যেন নড়ে উঠল না। হুঁকোর নলটা হাতে ধরেই অন্যমনস্ক ভাবে সেদিকে তাকিয়ে রইলাম। আর একটু পরেই অবাক হয়ে দেখলাম খুব ধীরে ক্রমশ খুলে গেল দরজাটা। খোলা দরজার ফাঁক দিয়ে দেখা গেল এক আবছায়া নারী মূর্তি। তার এলোমেলো চুল মুখের ওপর দিয়ে নেমে এসেছে। কুঞ্চিত কালো চামড়ার ভাঁজে ভাঁজে যেন মিশে রয়েছে সাক্ষাৎ অমঙ্গলের অশনি সংকেত। নারী মূর্তির মুখ আর একটু স্পষ্ট হতেই ঘরটা ভরে গেল এক বিশ্রী ভ্যাপসা গন্ধে। তুষের আগুনে বহুদিন ধরে কোনো মরা ধীরে ধীরে পুড়লে যেমন গন্ধ হয়, ঠিক তেমনি। আর আমার চোখে পড়ল নারী মূর্তির ঠোঁটের কোণে ওই চোরা হাসিটা। আমার চোখের দৃষ্টিতে হয়তো বিস্ময় ফুটে উঠেছিল। রামরূপ সেটা লক্ষ্য করেই বলে উঠলেন, পিছনে কি দেখছেন ঠাকুরমশাই?
আমি সম্বিত ফিরে পেয়ে মুহূর্তের জন্য সেদিক থেকে চোখ সরিয়েছি। ততক্ষণে রামরূপও আমার দৃষ্টি লক্ষ্য করে পেছনে মাথা ঘুরিয়েছেন। কিন্তু কোথায় কি? বন্ধ দরজার পাল্লা নিশ্চল, নিস্পন্দ। ভোজবাজির মতো উবে গেছে সবটাই। পোড়া গন্ধটাও বেমালো মুধাও। ওভাবে কি দেখছিলেন ঠাকুরমশাই? কি ছিল ওইদিকে? না, কিছু না। আমার সংক্ষিপ্ত উত্তরে রামরূপ বোধহয় সন্তুষ্ট হলেন না, আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাকুরমশাই, আপনি কিছু বুঝতে পারলেন? আপনি অদ্ভুত কিছু টের পাননি? আমি নিরুত্তর রইলাম। চাকর এসে তামাক বদলে দিয়ে গেল। আবারও তামাক টানতে লাগলাম। সেদিন রাতে আর বেশি কথা হলো না। রামরূপকে তখন কিছু না বললেও বেশ বুঝতে পারছিলাম বিপদ প্রায় শিয়রে এসে দাঁড়িয়েছে। ভেতর বাড়িতেই আমায় একটা ঘর দেওয়া হয়েছিল। খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম, কিন্তু রাতে ভালো ঘুম হলো না। শিয়রের কাছের খোলা জানলার ওধারে সারা রাতই কার যেন চলে ফিরে বেড়ানোর আওয়াজ পেলাম। মনে হলো যেন কেউ আমায় বারবার কিছু একটা বলতে চাইছে, কিংবা সতর্ক করে দিতে চাইছে আসন্ন বিপদের থেকে, কিন্তু স্পষ্টভাবে কিছুই ঠাহর করতে পারলাম না। সকালে যখন বৈঠকখানায় এলাম তখন রামরূপ নেই। চাকর চরণ এসে বলল জমিদার মশাই নায়েবকে নিয়ে জমিদারি পরিদর্শনে বেরিয়েছেন। আমি যেন জলযোগ সেরেনি। তা জলখাবার খেয়ে কাছারির দিকটা এলাম। কাল রাতের আবছায়ায় যে বাড়িটাকে নিছক প্রাচীন বলে মনে হয়েছিল, আজ দিনের আলোয় তার শ্রীহীন জীর্ণতা আমায় বড় আঘাত করল। বিজাতীয়ভাবে হেমন্তের আকাশে আজ ঘন হয়ে মেঘ জমেছে। সূর্য কোনো প্রবল ভয়ে যেন মুখ লুকিয়েছে মেঘেদের আড়ালে। শিরশিরে একটা জোলো বাতাস বইতে শুরু করেছে। এ বাতাস তৃপ্তি দেয় না, মনে আমোদ আনে না। তার পরিবর্তে যা আনে তা আসন্ন দুর্যোগের নিশ্চিত দুশ্চিন্তা। এরকম পুরনো জমিদার বাড়িতে আমি এর আগেও অনেকবার আশ্রয় নিয়েছি। পুরনো দিনের চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে থাকা এমন প্রাচীন জমিদার বাড়ির প্রতিটা কার্নিশে খিলানের ফাঁকে ফাঁকে কড়ি কাঠের আড়ালে লুকিয়ে থাকে কত না বলা কথা, কত না শোনা গল্প। কিন্তু গাঙ্গুলিদের এই বিশাল জমিদার বাড়ি যেন প্রাণহীন। পলেস্তারা খসা দেওয়ালের ফাঁক দিয়ে উঁকি মারা ইটগুলো অতীতের কোনো চাপা পড়ে যাওয়া গল্প বলে না, বরং নিষ্পলকে চেয়ে থাকে হিংস্র জন্তুর মতো। বাড়ির আনাচে কানাচে পাক খেয়ে বেড়ায় মোটকা এক পোড়া গন্ধ। সত্যি বলতে কারোর ভদ্রাসনে এই ইঙ্গিতগুলো মোটেও কোনো মঙ্গলের আশ্বাস দেয় না। সময়ের সাথে সাথে রামরূপের বলা কথাগুলো বড় সত্যি বোধ হতে লাগলো। এ বাড়িতে নিশ্চিত কোনো অশুভ শক্তি বাসা বেঁধেছে, নইলে মানুষের বসত বাটি এতটা নিষ্প্রাণ কি করে হতে পারে। কিন্তু কিছুই ঠিক করে ঠাউর করে উঠতে পারলাম না। আর একটু বেলা বাড়তে চরণ আমায় সারা বাড়িটা ঘুরে ঘুরে দেখাতে লাগলো। আমি অন্যমনস্ক চোখে সব দিকে নজর রেখে চলেছিলাম। একতলার মেয়েদের মহল পেরিয়ে পুরনো সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলাম। দোতলার টানা বারান্দা বরাবর অনেকগুলো বন্ধ ঘর। কিছুটা হাঁটতেই টের পেলাম পরিচিত সেই পোড়া পোড়া গন্ধটা। তবে আজ যেন আগের দিনের চেয়ে একটু বেশি তীব্র সেটা। চরণ দেখলাম নির্বিকার। সে হাত নেড়ে বাড়ির পিছন দিকের পুকুরটার ব্যাপারে কিসব যেন বলছে। তার মুখের অভিব্যক্তিতে স্পষ্ট যে সে ব্যতিক্রমী কিছুই টের পাচ্ছে না। তবে কি আমি একাই গন্ধটা পাচ্ছি, না সবটা আমার মনের ভুল? আর একবার ভালো করে বাতাসে ঘ্রাণ নিলাম। বিশ্রী চামড়া পোড়া গন্ধ।
কিছুটা আবছা হলেও সেটা তীক্ষ্ণ। এর মধ্যেই আকাশের মেঘরাশি নিজেদের মধ্যেই আরো ঘন সন্নিবিষ্ট হয়ে এসেছে, যেন একে অপরকে ফিসফিসিয়ে কিছু গোপন কথা বলবে। জলো বাতাসটা এবার বেশ গায়ে লাগে, শরীরে কেমন শিরশিরে একটা অনুভূতি হয়। দেউড়ির কাছে খানিক কোলাহল শোনা গেল। জমিদার রামরূপ ফিরেছেন। তেতলায় আর যাওয়া হলো না। আমরা নেমে এলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষে রামরূপ বাবুর সাথে বৈঠকখানায় এসে বসলাম। মেঘে মেঘে এর মধ্যেই অন্ধকার করে এসেছে। আজ তাড়াতাড়ি সন্ধে নামবে। যত বেলা বাড়ছে চাপা অস্বস্তির ভাবটা আরও যেন বেড়ে উঠছে ক্রমেই। হুকোর নলে একটা সুদীর্ঘ টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে রামরূপবাবু জিজ্ঞাসা করলেন, কিছু বুঝলেন ঠাকুর মশাই? আমাদের হাতে বোধহয় বেশি সময় নেই। দাইমা বলছেন আজকে রাতেই মাধবীকে আতুর ঘরে নিয়ে যেতে হবে, হয়তো কালকের মধ্যেই। আমি লম্বা একটা শ্বাস টেনে ঈষৎ গম্ভীর কণ্ঠে বললাম, আর কিছু না বুঝলেও বিপদ যে ঘাড়ের ওপরে এসে পড়েছে তা বেশ বুঝতে পারছি। আচ্ছা, আমায় একটা কথা বলুন তো। কি কথা ঠাকুর মশাই? আচ্ছা, আপনাদের ওপর কি কারোর কোনো আক্রোশ রয়েছে? বা ধরুন আপনাদের অতীতে জড়িয়ে থাকা কোনো দুর্ঘটনা, যার জন্য কেউ আপনাদের ওপর তার শোধ নিতে চাইছে? রামরূপ কিছুক্ষণ স্থাণুর মতো বসে থেকে ভাবলেন, তারপর দ্বিধা জড়িত কণ্ঠে বললেন, তেমন তো কিছু মনে পড়ে না ঠাকুর মশাই। এমন কে থাকতে পারে যে আমার উপর শোধ নিতে চাইবে? ভালো করে ভাবুন রামরূপবাবু, ভালো করে ভাবুন। অতীতের সিঁড়িতে অনেক দূর হেঁটে দেখুন। ব্যাপারটা যেহেতু বেশ কয়েক বছর আগে শুরু হয়েছিল, তাই বলা যায় সুদূর অতীত জড়িয়ে আছে এর সাথে। আমার মন বলছে, হ্যাঁ আমার মন বলছে, কারোর প্রতিশোধের আগুনের আঁচ আপনাদের পরিবারকে উত্তপ্ত করছে বারবার। রামরূপ আরামকে দাঁড়ায় গা এলিয়ে দিয়ে ভাবতে লাগলেন। আমি তামাক সেবনে মন দিলাম আর লক্ষ্য করলাম রামরূপের গম্ভীর মুখাবয়ব, আধ বোঝা চোখ আর কপালের অস্পষ্ট বলিরেখাগুলো হাতড়ে বেড়াচ্ছে অতীতের কোনো অন্ধকারময় অলিগলি। প্রগাঢ় চিন্তা, তারপর খুঁজে না পাওয়ার ব্যর্থতা একে একে ফুটে উঠতে দেখলাম তার মুখে। একসময় আচমকা রামরূপ চমকে উঠলেন। তার কুঞ্চিত ভ্রুর মাঝে একটা চাপা উল্লাস খেলে গেল যেন। মনে পড়েছে ঠাকুর মশাই, মনে পড়েছে। আজ থেকে বহু বছর আগে এমন একটা ঘটনা ঘটেছিল বটে। প্রথমটা আমার মনে হয়েছিল ওই ঘটনার সাথে এই অমঙ্গলের কি সংযোগ থাকতে পারে, কিন্তু না, কেন জানি না মনে হচ্ছে কোনো একটা অদৃশ্য সংযোগ থাকলেও থাকতে পারে, খুব একটা অস্বাভাবিক কিছু নয়। কিরকম ঘটনা? সে বহু বছর আগেকার একটা ঘটনা। তখন আমার সন্তানেরা নেহাতি ছোট। কেমন আর বয়স হবে তাদের, এই ধরুন 3 কি 4। চরণ, এই চরণ, তামাক বদলে দিয়ে যাও। রামরূপ বলতে শুরু করেও থামলেন। জমিদারের ডাকে চরণ এসে কোলকে বদলে দিয়ে গেল। কয়েকটা টান দিয়ে কোলকে চালু করে রামরূপ পুনরায় আরম্ভ করলেন। 2 ছেলেকে ছোট রেখেই গদাধরের মা 3 দিনের জ্বরে ভুগে মারা গেলেন। তখন আমার অবস্থা শোচনীয়। একদিকে বন্যায় বাঁধ ভেঙে গায়ে জল ঢুকেছে, মাঠের পর মাঠ ধান জলের তলায়, চাষিদের হাজারো আবেদন, সমস্যার সমাধান করার ঝক্কি। অন্যদিকে সদ্য মা হারা ছেলেগুলোকে দেখাশোনা করা
মা চলে যাওয়ার পর ছেলেগুলো বড় বাবা ঘেঁষা হয়ে পড়ল, আমাকে ছাড়তেই চায় না। সবটা সামাল দেওয়া আমার কাছে দুঃসাধ্য হয়ে উঠেছিল। আমার হিমশিম খাওয়া নাজেহাল অবস্থা দেখে তখনকার নায়েব বিষ্ণুপদ আমায় একটা উপদেশ দিল যে ছেলেগুলোকে দেখাশোনা করার জন্য কাউকে না কাউকে তো চাই, এইভাবে তো আর চিরকাল চলতে পারে না। আবার বিয়ে থা করবো কিনা সেটা পরের ব্যাপার, তার আগে ওদের সর্বক্ষণ দেখাশোনা করার জন্য কাউকে যেন আমি কাজে রাখি। এক বৃদ্ধা দাসী ছিল বটে, কিন্তু সে কুলিয়ে উঠতে পারছিল না। নায়েবের এই পরামর্শ আমার বেশ মনে ধরল। এমন একজনকে খুঁজতে লাগলাম যে মায়ের মতো করেই আমার ছেলেগুলোকে দেখবে, তাদের ছোট থেকেই উপযুক্ত মানুষ করে তুলবে। বেশি দিন খুঁজতে হলো না, কিছুদিনের মধ্যেই পেয়ে গেলাম। কোমরপাড়ার একটা স্বল্প বয়স্কা তরুণী মেয়ে, নাম কামিনী। যাই হোক, আমি বেশি না ভেবেই সেই দিন তাকে কাজে বহাল করলাম। কাজে কর্মে বেশ ভালোই ছিল মেয়েটা, আমার ছেলেরাও তার সাথে বেশ মিশে গেল। এইভাবে কয়েকদিন কাটলো, কিন্তু কিছুদিন পর থেকেই লক্ষ্য করতে লাগলাম আমি যখনই ভেতর বাড়িতে ঢুকি কিংবা ছেলেদের ঘরে যাই, মেয়েটা তার শ্যামলা টানা টানা চোখ মেলে আমার দিকে চায়। সেই চোখে যেন অপার বিস্ময়। শুরুতে ভাবতাম স্বয়ং জমিদারকে এত কাছ থেকে দেখে হয়তো বেশ অবাক হতো সে, কিন্তু না, কিছুদিনের মধ্যেই আমার ভুল ধারণা ভেঙে গেল ঠাকুরমশাই। রামরূপ একটু ইতস্তত করে থেমে গেলেন। আমি বললাম, কি হলো, থামলেন কেন? সবটা খুলে বলুন। আমার যে ব্যাপারগুলো জানা বড় প্রয়োজন, নইলে সমস্যার একটা। না মানে ঠাকুরমশাই, আপনি সাধক মানুষ, আপনার সামনে সেসব কথা। আহা, তাতে কি, আপনি নির্দ্বিধায় বলুন। রামরূপ একটা ঢোক গিলল, তারপর বলা শুরু করলো। মেয়েটা নানা নছিলায় আমার কাছে ঘেঁষতে চাইতো, গায়ে পড়ে কথা কইতো। বছর বয়সে যুবতী মেয়ের এইসব লক্ষণ দেখে আমার আর কিছুই বুঝতে বাকি রইল না। কিন্তু আমার ছেলেগুলো তাকে খুব পছন্দ করত, কাজেই আমি আর কিছু বলতাম না, শুধু খুব সন্তর্পণে তাকে এড়িয়ে বেড়াতাম। অথচ মেয়েটা নাছোড়বান্দা, আমার কাছে আসা সামান্য সুযোগটুকুও সে ছাড়ত না। বলতে দ্বিধা নেই ঠাকুরমশাই, এখন বয়সের ভারে শরীর ভেঙে পড়লেও ওই বয়সে আমি ছিলাম যাকে বলে একেবারে সুপুরুষ। যেমন পেশিবহুল সুঠাম চেহারা, তেমন সুদর্শন মুখমণ্ডল। যে কোনো কামুক মেয়ের মনে আগুন জ্বালাতে আমার জুড়ি ছিল না। যাই হোক, একদিন রাতে আমি আমার বিছানায় শুয়ে চোখ সবে বুজে এসেছে, এমন সময় নজর পড়ল দরজার দিকে। অন্দরের রোয়াকে সারা রাত হ্যাজাক চলে। সেই আলোয় দেখলাম একটা নারী মূর্তি এসে দাঁড়িয়েছে দরজায়। চিনতে মোটেই অসুবিধা হলো না, এটা কামিনী। কিন্তু এত রাতেও এখানে এসেছে কেন? আমি উঠে গিয়ে দরজা খুললাম। আমি যে এমন সময় বেরিয়ে আসবো এমনটা হয়তো সে আশা করেনি। দেখলাম সে চমকে উঠে খানিকটা পিছিয়ে গেল। কি ব্যাপার, তুমি এত রাতে এখানে কেন? আমার কণ্ঠস্বরে কিংবা আকস্মিক চমকের দরুন মুহূর্ত কয়েকের মধ্যে তার মুখ পাংশু হয়ে এলেও পরের মুহূর্তে তার মুখে ধূর্ততা ফুটে উঠল। সরু রোয়াকে হেজাকের মৃদু আলোয় কামিনীকে মোহময় লাগছে। লাস্যময়ী কণ্ঠে ঝংকার তুলে সে রহস্যময় ভাবে বলল, আপনাকে দেখতে এসেছি।
আমি কি আপনাকে দেখতে আসতে পারি না? আমায় দেখতে এসছো মানে? তাও এত রাতে? কেউ দেখে ফেললে কি ভাববে? সে তো আমি রোজই আসি। আপনাকে ঘুমিয়ে থাকতে দেখতে না আমার বেশ লাগে। আপনার ওই সরু ঠোঁট ধারালো চিবুকে মিশে যেতে ইচ্ছা করে। বলতে বলতেই সে আমার আরো কাছে সরে এলো। বুকের কাছে তার উষ্ণ ঘন ঘন নিঃশ্বাস টের পেলাম। আমি আমি তখন কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম। কিছু একটা বলতে চাইলাম, কিন্তু মুখ ফুটে কথা বেরোলো না। কামনায় পাগল এক হরিণীর মতো সে জিম ধরা সুরে বলতে লাগলো, আমি আপনাকে পেতে চাই, শুধু আপনাকে। আমায় বিয়ে করবেন জমিদার মশাই? করবেন আমায় বিয়ে? একবার, শুধু একবার করবেন আমায় বিয়ে? বলতে বলতেই সে আমার বুকে তার তর্জনীটা রাখলো। এবার যেন সম্বিত ফিরে এলো আমার। সামান্য একজন দাসীর কিনা এত সাহস! জমিদারকে বিয়ের প্রস্তাব! হ্যাঁ, কি হচ্ছে এইসব? ধমকে উঠলাম আমি। এক ধাক্কায় কামিনীকে দূরে সরিয়ে দিলাম। নিজের সীমানার বাইরে বেরিয়ে যাচ্ছ তুমি কামিনী। তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো? জমিদারের সাথে অসভ্যতামি করার কি শাস্তি হয় তোমায় আমি কাল দেখাচ্ছি। দূর হও, দূর হয়ে যাও এক্ষুনি এখান থেকে, যাও। কামিনীর মুখের উপর যেন একটা মলিন চাদর ফেলে দিল কেউ। সব পুরুষ যে একরকম হয় না তা হয়তো ওর জানা ছিল না। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। দরজার বাইরেই পড়ে রইল কামিনী। তারপর কত রাতে ও উঠে ওখান থেকে গিয়েছিল তা আমার জানা নেই। ভোরের আলোয় একটা জরুরি দরকারে বেরিয়ে যেতে হয়েছিল পাশের তালুকে। কামিনীর খবর নেওয়ার সময় হয়নি। দুপুরের পর যখন ঘরে ফিরে এলাম তখন গোটা বাড়ি জুড়ে হই হট্টগোল। ভেতরে ঢুকতে খবর পেলাম তেতলার চিলে কোঠার ঘরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে কামিনী। সকাল থেকেই তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ 3 তলা থেকে একটা বিকট চিৎকার শুনে সকলে ছুটে গিয়ে দেখে এই দৃশ্য। কামিনী কেন আত্মহত্যা করেছিল তা কেউ জানে না, কিন্তু আমার স্থির বিশ্বাস আমাকে না পাওয়ার দুঃখ আর ওই অপমান ঠেলে দেয় ওকে আত্মহননের পথে। রামরূপ থামতে আমি জিজ্ঞেস করলাম, আপনি আগের রাতের কথা কাউকে বলেননি? না, যে মরে গেছে তাকে নিয়ে কলঙ্ক রটিয়ে কি লাভ বলুন? ও কথা আমি কাউকে প্রকাশ অব্দি করিনি। কিন্তু এর সাথে কি এখনকার ব্যাপারগুলোর কিছু যোগসূত্র আছে ঠাকুরমশাই? রামরূপের বর্ণনা গত সন্ধে থেকে ঘটে চলা ঘটনাগুলোর অনেকটাই ব্যাখ্যা করে দিল আমার কাছে। সেই পোড়া পোড়া গন্ধ আর দরজার ফাঁকে ওই অদ্ভুত চামড়া কুঁচকে যাওয়া মেয়েটাকে দেখা, সব কিছুই এবার একে অপরের সাথে জড়িত বলে মনে হলো। বললাম, আছে রামরূপবাবু, আছে, যোগসূত্র আছে। কামিনী আপনাকে পায়নি, তাই ওর আক্রোশ আপনাকেও আপনার উত্তরাধিকারীর মুখ দেখতে দেবে না। তাই যতবারই আপনার পুত্রবধূদের গর্ভে সন্তান আসে ততবারই ও ফেরে তাদের ভূমিষ্ঠ হওয়ার আগেই তাদের শেষ করতে চায়। এতক্ষণ রামরূপের কথাগুলোয় মগ্ন ছিলাম বলেই হয়তো ব্যাপারটা লক্ষ্য করিনি। রামরূপ চুপ করতে ঘর জুড়ে আবার যখন নির্জন নিস্তব্ধতা নেমে এলো, ব্যাপারটা তখন টের পেলাম।
ঘর জুড়ে আশ্চর্য রকমভাবে বেড়ে উঠেছে সেই কটু মাংস পচা গন্ধটা। বাইরের লেবু গাছতলায় দুটো পাখি কিচিরমিচির করছিল। আমার হঠাৎ মনে হলো যেন তাদের কোলাহলকে ছাপিয়ে এই বিশ্রী গন্ধটার সঙ্গী হয়ে ভেসে আসছে একরকম মিহি মর্মর শব্দ। আগুনে কাঠ পুড়লে যেমন শব্দ হয়, অবিকল সেই রকম। আমি চমকে উঠে দাঁড়ালাম। রামরূপ আজ যে গন্ধটা পাচ্ছে তা তার মুখ দেখেই বুঝতে পারলাম। ডান হাতে বইতিটা চেপে ধরে মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলাম। বেশিক্ষণ লাগলো না, ধীরে ধীরে কটু গন্ধটা ম্লান হয়ে এলো। সবটা আবার স্বাভাবিক হলো ঠিকই, কিন্তু ঘটনাটা আমার মনে এক গভীর ছাপ রেখে গেল। বিকেলের আগেই আজ ঝুপ করে যেন সন্ধে নেমে এলো। হুহু করে বয়ে আসা হাড় কাঁপানো বাতাসে যেন শয়তানের দীর্ঘশ্বাস মিশে। বিশাল গাঙ্গুলি বাড়ির জীর্ণ দেওয়ালগুলো রুদ্ধশ্বাসে কিসের যেন প্রতীক্ষা করতে লাগলো। কাছারি আর দেউড়ির আশেপাশে গোমস্তা মুহুরিদের এলোমেলো আনাগোনা দেখে তাদের মনে বাসা বাঁধা কোনো অজানা ভয়ের সংকেত পাওয়া যায়। অন্ধকার পুরোপুরি নামার আগে বাড়ির খিলানে খিলানে আলো জ্বালিয়ে দেওয়া হলো, কিন্তু আশেপাশের চাপ বাঁধা অন্ধকারের কাছে সেই আলো নিভু নিভু ঠেকতে লাগলো। জোনাকিরা যেমন রাতের আধারকে দূর করা অসম্ভব জেনেও মিহি আলো বিকিরণ করে যায়, জমিদার বাড়ির আলোগুলো আজ যেন সেই ব্যর্থ প্রচেষ্টায় বারবার করতে লাগলো। এই অশুভ শক্তির হাত থেকে মাধবী আর তার অনাগত সন্তানকে কি করে রক্ষা করা যায়, রোয়াকে পায়চারি করতে করতে এই সবই ভাবছিলাম। বিকেলের আগেই গৃহবন্ধন মন্ত্রে গোটা জমিদার বাড়িকে বেঁধে দিয়েছি ঠিকই, কিন্তু তবুও মনে স্বস্তি পাচ্ছিলাম না। গৃহবন্ধনের সাধারণত দুটো ভাগ থাকে, জটিল উপাচারগুলো বলছি না। তবে প্রথম বন্ধনে বাড়ির বাইরে থেকে কোনো অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না, আর দ্বিতীয় ক্ষেত্রে বাড়ির ভেতরে যদি কোনো অপশক্তি থেকে থাকে তবে তা বাইরে বেরোতে পারে না। অশুভ শক্তি যেহেতু বাড়িতেই বাসা বেঁধেছে, সেক্ষেত্রে দ্বিতীয় মন্ত্রেই গোটা বাড়িটাকে বেঁধেছি। কিন্তু তাতেও কি শেষ রক্ষা হবে? মনটা অসম্ভব ভারী হয়ে রয়েছে। কিছুই কি তবে আমি করতে পারবো না? কিন্তু এলোমেলো চিন্তায় হাঁটতে হাঁটতে কখন যে জমিদার বাড়ির পিছন দিকে চলে এসেছিলাম ঠিক বুঝতে পারিনি। সন্ধ্যার ঘনায়মান অন্ধকারে জমিদার বাড়ির ওপর চেপে বসা আতঙ্ক স্পষ্ট নিজের অস্তিত্বের জানান দেয়। অদূরেই জমিদার বাড়ির সুবিশাল পুকুর, সেটা এককালীন আভিজাতের পরিচয় বহন করছে এখনো। পুকুরের নিষ্পন্দ জলে হালকা প্রতিফলিত হয়েছে দেউড়ির খিলানে জ্বালানো মশালের হলদে আলো। বাঁধানো পুকুর ঘাটের ধারে বন তুলসী আর ঘেটু ফুলের ঝোপ সন্ধ্যার অন্ধকার গায়ে মেখে তারা সাক্ষী হয়ে রয়েছে ভীষণ কিছু একটার। আমি পুকুর ঘাটের সিঁড়িতে গিয়েই বসলাম। সেই স্রোতহীন জলের দিকে তাকিয়ে থাকতে থাকতেই এক করার চেষ্টা করতে লাগলাম সমস্ত সূত্রগুলোকে। কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে আসা মালায় শুধু একটা ফুলের অভাব থাকলে যেরকমটা বোধ হয়, অর্থাৎ মালা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু কিছু একটা যেন অভাব। আমারও ঠিক সেরকম মনে হতে লাগলো। সবটা মিলছে ঠিকই, কিন্তু অমিল একটা রয়েই যাচ্ছে। অনেকবার জুড়ে দেখলাম সবটা, কিছুতেই কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু না। ভেঙে ভেঙে আবার জুড়ে দেখো, হয়তো ফুলটা আশেপাশেই কোথাও পড়েছে। হঠাৎ এরকম একটা অপরিচিত কণ্ঠস্বরে চমকে উঠেছিলাম।
হ্যাঁ, অপরিচিত বললাম ঠিকই, কিন্তু সেই সময় মুহূর্তের জন্য হলেও স্বরটা আমার বড় চেনা ঠেকেছিল। মনে হলো যেন বহু যুগ আগে ভুলে যাওয়া কোনো স্মৃতি আবার চাগাড় দিয়ে উঠল মনের অতল থেকে। ঘাড় ঘুরিয়ে দেখি সন্ধ্যার অন্ধকারে মিশে একটা লোক কখন যেন পুকুর ঘাটে এসে বসেছে, আমি সামান্য টেরও পাইনি। লোকটার সম্পূর্ণ অস্তিত্বই আবছায়ায় ঘেরা। তার হাত পা চোখ মুখ কিচ্ছু বোঝা যায় না। মনে হয় যেন এক রাশ অন্ধকার আমার চোখের সামনে দলা পাকিয়ে রয়েছে। একটু সামলে নিতেই আবার অবাক হলাম। লোকটার কথাটা ঠিক খেয়াল করিনি। লোকটা কি করে জানলো যে আমি কি ভাবছি? আশ্চর্য। আপনি আপনি কখন এলেন এখানে? আমি এসেছি এক সময়, তুমি খেয়াল করনি। কিন্তু এত আনমনা হয়ে কি ভাবছো? এই বাড়ির সমস্যার কথা? লোকটা যেন আমার উত্তর দেওয়ার আগেই সবটা জেনে বসে আছেন। আমি এবার আর ততটা অবাক হলাম না। হয়তো লোকটাকে খুব হালকা হলেও চিনতে পারছিলাম। স্মৃতি হাতড়ে একটা কিছু হয়তো খুঁজে পেয়েছিলাম। আমি ঈষৎ ঘাড় নাড়লাম। সে তুমি ভাবতেই পারো, কিন্তু সমস্যার সমাধান তো তখনই সম্ভব হবে যখন সমস্যাটা ঠিক থাকবে। তাই তো? কিরকম? এই যেমন ধরো, তোমায় যদি আমি কাগজ দিয়ে বলি যে ছবি আঁকো, অথচ হাতের সামনে থেকে যদি রং তুলি সব কেড়ে নিই, তাহলে তুমি ছবি আঁকতে পারবে? পারবে না। তাই বলছিলাম, সমাধান বের করার জন্য আগে সঠিক সমস্যাটা জানা প্রয়োজন। আমি তবে যে সমস্যার মীমাংসার চেষ্টা করছি, সেখানে কি তবে সমস্যাটাই ভুল? আহা, সমস্যা কেন ভুল হতে যাবে? হয়তো তোমায় যা বলা হয়েছে সেগুলো ভুল, কে বলতে পারে? এবার আমি যেন চোখের সামনে অন্ধকার দেখতে লাগলাম। লোকটার এলোমেলো কথাগুলো যদি ঠিক হয়, তবে তো আমায় সম্পূর্ণ ভুল পথে চালনা করা হয়েছে। হায় ঈশ্বর! আমি অবাক গলায় জানতে চাইলাম, জমিদার রামরূপ বাবু কি তবে আমায় মিথ্যে কথা বলেছেন? পুরোটা হয়তো মিথ্যে নয়, তবে সত্যিটা ভালো করে জানার চেষ্টা করো, তবেই না এর সমাধান করতে পারবে। সত্যিটা তবে কি? দয়া করে আমায় খুলে বলুন। এই জমিদার বাড়ির ওপর এখন ভীষণ বিপদ ঘনিয়ে এসেছে। আমায় যে করেই হোক কিছু একটা করতেই হবে। লোকটা মৃদু হাসল, তার অস্তিত্বের মতোই রহস্যে ঘেরা হাসি। মহাকালের নিয়মে যুগ যুগান্ত ধরে বয়ে আসা অমলিন সেই হাসি। কামিনী মোটেও আত্মহত্যা করেনি, ওকে গায়ে আগুন লাগিয়ে মারা হয়েছে। আর কে মেরেছে জানো? স্বয়ং জমিদার রামরূপ। কথাটা শুনে আমি যতটা চমকে উঠলাম, আমার চোখের সামনে বজ্রপাত হলেও হয়তো ততটা চমকে উঠতাম না। বিস্মিত বিহবল গলায় বলে উঠলাম, কি বলছেন? জমিদার কামিনীকে মেরেছে? কিন্তু কিন্তু কেন? সম্পূর্ণ ব্যাপারটা একটু ঘুরিয়ে ভাবো, তাহলেই বুঝতে পারবে। কামিনী রামরূপকে চাইতো না, বরং রামরূপ নিজে কামিনীকে বাড়িতে আনার পর রাতের পর রাত ধরে তাকে ভোগ করেছে। জমিদার বাড়ির বাতাসে কান পাতলেই শুনতে পাবে জমিদারের প্রথম স্ত্রীর কান্না। সেও স্বাভাবিকভাবে মরেনি। তার পেছনেও রয়েছে রামরূপের চরিত্রহীনতার স্পষ্ট ছাপ। দালানের ওই কালো ইঁটগুলো, সেগুলোই জমিদার বাড়ির সেই কলঙ্ক বহন করে চলেছে। প্রথম স্ত্রী মরার পর যখন কামিনী এই বাড়িতে আসে, তখন থেকেই রামরূপের নজর ছিল ওর দিকে। তারপর দিন গড়ায়,
আর রামরূপের লম্পট চরিত্রের শিকার হয় কামিনী। কত শত রাত ধরে যে জমিদারকে শুষে খেয়েছে তার হিসেব নেই। ওই দুশ্চরিত্রের প্রতিভু হয়ে সেবার কামিনীর গর্ভে সন্তান আসে, সে গর্ভবতী হয়। কিন্তু জমিদার এ কথা শোনা মাত্রই ক্ষুব্ধ হয়ে পড়ে। সে চায় না তার এই অবৈধ সন্তান ভূমিষ্ঠ হোক, তাতে বংশের মানহানি হবে যে। তাই তার রক্তের কলঙ্ককে মুছে ফেলতে এক রাতে কামিনীকে চিলেকোঠার ঘরে বন্ধ করে তার গায়ে আগুন লাগিয়ে দেয়। সে আর তার গর্ভের নিষ্পাপ সন্তান সেদিন গুমরে মরেছিল ওই বন্ধ দরজার ভেতরে। এ হয়তো তখন থেকেই ওর অভিশাপ। আমার মুখে কোনো কথা ফুটল না। সমস্তটা জলের মতো পরিষ্কার এখন আমার কাছে। জমিদার আমায় মিথ্যে বলেছে, সব পরিষ্কার। জমিদারের মিথ্যে বলার কারণ, কেন এ বাড়িতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই মৃত্যুর পথে ঢলে পড়ে, সবটাই নিমেষের মধ্যে আমার কাছে স্পষ্ট হয়ে এলো। পুকুরের নিষ্পন্দ জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার এখন কি করণীয় তাই ভাবছিলাম। একবার কি মনে হতে পাশের দিকে তাকালাম, কিন্তু কোথায় কে, কোথায়? ফাঁকা ঘাটে স্তরে স্তরে আধার নামছে, বন তুলসীর পাতায় পাতায়। মূঢ়ের মতো আমি আবার বাড়ির ভেতরের দিকে ছুটলাম। সবটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে। দালান পেরিয়ে বাড়িতে ঢুকতেই লোকজনের ব্যস্ত সমস্ত ভাব চোখে পড়ল। কেউ গম্ভীর মুখে রোয়াকে বসে, তো কেউ ইতস্তত ছোটাছুটি করছে। রমেশ ছুটে কোথাও একটা যাচ্ছিল, তাকে দেখেই জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রমেশ, এত ব্যস্ততা কিসের? রমেশ তাড়াহুড়ো করে চলে যেতে গিয়েও থমকে দাঁড়ালো। আমায় জানালো মাধবীর প্রসব যন্ত্রণা উঠেছে, দাইমা আতুর ঘরে নিয়ে যেতে বলেছেন। আজ রাতেই হয়তো। এইটুকু কথা তাড়াতাড়ি করে বলে সে আর দাঁড়ায়নি, হন্তদন্ত হয়ে কোথাও যেন চলে গেল। এখনই যদি কিছু না করা হয় তাহলে মাধবীর গর্ভের সন্তানকেও বাঁচানো যাবে না। ঈশ্বর, মহাকাল, কি করব আমি এখন? রামরূপের মুখোমুখি হতে আর ইচ্ছা হলো না। মনে হলো যেন তার ওই আপাত শান্ত মুখমণ্ডলের আড়ালে উকি দিচ্ছে এক ধূর্ত শয়তান। হঠাৎ কি মনে হতে বৈঠকখানা পেরিয়ে ছুটে গেলাম সিঁড়ির দিকে। হ্যাজাকের আলোয় আধো অন্ধকার সিঁড়ি বেয়ে পাগলের মতো ছুটতে লাগলাম। একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা। তিনতলার ছাদটা অন্ধকারে ঢাকা। আকাশের ঘন মেঘরাশি যেন রাশি রাশি তরল অন্ধকার ঢেলে দিচ্ছে এই ছাদের গায়ে। অদূরে চিলেকোঠার ঘরটা, যেটা কোনো এক অতীতের সাক্ষী নিয়ে দাঁড়িয়ে। সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম আমি। ঠিক কেন যে আমি ওই ঘরের সামনে এভাবে ছুটে গিয়েছিলাম বলতে পারি না। আমি ভুলে গিয়েছিলাম আমি তারানাথ তান্ত্রিক। তখন আমি শুধু তারানাথ, শুধু তারানাথ, মানুষ তারানাথ। তখন হয়তো আমার স্থির বিশ্বাস জন্মেছিল ওই ঘরে পৌঁছেই আমি তাকে মুক্তি দিতে পারবো। যাই হোক, দরজা খোলাই ছিল। একটা মৃদু ধাক্কা দিতেই পাল্লা দুটো ফাঁক হয়ে ভেতরের আদি অন্তহীন অন্ধকার আমার চোখের সামনে ধরা দিল। এই ঘর, এই সেই ঘর যেখানে জমিদার নিজের কুকীর্তি লুকোতে সন্তর্পণে নিঃশেষ করেছিল দুটো নিষ্পাপ প্রাণ। আজ সেই ঘরের নিচেই ভূমিষ্ঠ হতে চলেছে আর একটা সন্তান, সেও নিষ্পাপ। এ ঘরে এখনো হয়তো গুমড়ে গুমড়ে বেড়ায় কামিনীর আর্তচিৎকার, তার অব্যক্ত কথা। সব কিছুর নীরব সাক্ষী ওই অন্ধকার, ওই নিকষ কালো অভেদ্য অন্ধকার। আমি জানি না আমি তখন কোন মানসিক পর্যায়ে রয়েছি।
হঠাৎ করে এই অন্ধকারকে উদ্দেশ্য করে ডেকে উঠলাম, কেউ আছিস ঘরে? আমি জানি মা, আমি জানি তুই থাকবি, তুই থাকবি, আমি জানি। ওই অন্ধকারে মিশে নীরব হয়ে রয়েছিস তুই। হ্যাঁ রে মারে, আর আর কতদিন এভাবে থাকবি মা? কোনো উত্তর এলো না ঠিকই, কিন্তু কারোর অস্তিত্বের প্রমাণ স্বরূপ আমার নাকে ভেসে এলো সেই মিহি পোড়া পোড়া গন্ধটা, যা আমি সেই প্রথম দিন থেকেই পেয়ে এসেছি। আমি আবার বলে উঠলাম, আমি জানতাম মা, আমি জানতাম তুই আছিস। তোর সাথে যা হয়েছে তা ঠিক হয়নি। এত বছর ধরে তুই কষ্ট পেয়ে এসেছিস, আটকে রয়েছিস এই ঘরের অন্ধকারে, কিন্তু কিন্তু আজ যে জমিদার বাড়ির একটা আনন্দের দিন মা, আজ এই পরিবারের উত্তরসূরি আসবে। আজকে ওদের এই আনন্দটাকে নষ্ট করে দিস না। ওদের কি দোষ বল? কি দোষ ওদের? আমি উত্তরের অপেক্ষা করছিলাম না। তখন আবেগের বশবর্তী হয়ে পাগলের মতো এলোমেলো ভাবে শুধু বলে চলেছিলাম। কেউ শুনছে কিনা আমার খেয়াল ছিল না। হঠাৎ পোড়া গন্ধটা আরো তীব্র হয়ে উঠল, সঙ্গে আরো একটু কালো হয়ে এলো ঘরের আধারটা, যেন সেই আধারেও প্রাণ আছে, চোখ আছে, সেও যেন কিছু বলতে চায়। এত বছর ধরে তুই এদের ওপর প্রতিশোধ নিয়েছিস। বহু বছর এই বাড়ির মাটিতে কোনো সন্তান জন্মায়নি, কেউ নবজাতকের কান্না শোনেনি। জমিদারের পাপের সাজা তার গোটা বংশ জুড়ে পেয়েছে। জমিদার পুত্র শোক পেয়েছে, আর কত? এবার মুক্তি দে এদের মা, মুক্তি দে। পোড়া গন্ধটা তীব্র হতে হতে সহ্যের সীমা ছাড়িয়ে যেতে লাগলো। আমার মনে হলো আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না হয়তো। মাথার ভেতরটা কেমন এলোমেলো হয়ে গেল। তখনও আমি নেশাগ্রস্তের মতো বলে চলেছি, মা, মারে মারে, ওই শিশু যে এখনো পৃথিবীর আলোই দেখেনি, তার কি দোষ? যে সন্তান জন্ম দিচ্ছে সেই মায়ের কি দোষ? তারা তো জানেও না জমিদারের ওই পাশবিক নোংরা কাজের কথা। ছি, বলতেও ঘেন্না হচ্ছে রে। কেউ জানে না সেটা। তাদের কি দোষ? তোর আক্রোশ জমিদারের ওপর, তুই শাস্তি দিলে ওকে দিতিস, কিন্তু ওই নিষ্পাপ প্রাণগুলোর কি দোষ বল? বল, তুই নিজেও তো একজন মা। তুই নিজেও জানিস সন্তান হারানোর কষ্ট কতটা। তবে কেন 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 এই অহেতুক কষ্ট দেওয়া? বল মা, আমায় বল। এবারে উত্তর এলো না। টের পেলাম পোড়া গন্ধটা কিছুটা কমে এসেছে। শুধু এইবার যেটা বলেছিলাম সেই কথার ভার আমাকে আজও নিয়ে বয়ে বেড়াতে হয়। কি জানো তো, যে কথা একবার মুখ থেকে বেরিয়ে যায় সেটা আর ফেরানো যায় না। মানুষ আবেগের বশবর্তী হয়ে অনেক কিছুই এমন করে বসে যা হয়তো ভুল। আমার মনকে আমি আজও বোঝাতে পারিনি আমি সেদিন ঠিক ছিলাম নাকি ভুল। আমি আবেগ জড়ানো গলায় আবার বলে উঠলাম, ঠিক আছে, তোর প্রতিশোধ চাই তো আমি বারণ করিনি। তোর সাথে ওই রামরূপ যা করেছে তার ক্ষমা হয় না। স্বয়ং মহাকালও তাকে ক্ষমা করবে না। তোর আক্রোশ, হ্যাঁ তোর আক্রোশ তুই পূরণ কর মা, কিন্তু এভাবে নয়। নিষ্পাপকে কষ্ট দিয়ে কখনো জয়ী হওয়া যায় না। আচ্ছা, আমি তোর পথের বাধা হয়েছি তো, আমি এখনই বন্ধন তুলে নিচ্ছি। তুই যা খুশি কর, যা খুশি। শুধু নিজে মা হয়ে আর একটা মায়ের সর্বনাশ করিস না। আরেকটা মায়ের সর্বনাশ করিস না রে। আমি চলে যাচ্ছি মা, তুই যা খুশি কর, যা খুশি। আর দাঁড়াইনি আমি, হনহনিয়ে সিঁড়ি বেয়ে নেমে এলাম। এই বাড়িতে আর এক মুহূর্ত নয়। কোনো দিকে খেয়াল না করে সোজা দেউড়ির বাইরে বেরিয়ে এলাম।
গৃহবন্ধনের বীজ মন্ত্র পড়ে সারা বাড়িটা দ্রুত একবার প্রদক্ষিণ করে বন্ধন তুলে নিয়ে যখন সিংহ দরজার কাছে এসে দাঁড়ালাম, তখন আমার সমস্ত চিন্তাকে ছাপিয়ে মস্তিষ্কের শেষ ব্যাপ্তি পর্যন্ত কাঁপিয়ে দুটো তীব্র শব্দ আকাশ পানে ছুটে গেল। প্রথমটা এক ভীষণ আর্ত চিৎকার, জমিদারের গলা, মৃত্যুর শীতল চিৎকার। অথচ সেই শব্দকে ছাপিয়ে পরক্ষণেই ভেসে এলো এক নবজাতকের কান্নার স্বর। মৃত্যুর অশুভ শীতল অস্তিত্বকে ম্লান করে দিয়ে গোটা জমিদার বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ল সত্য আগত এক শিশুর পবিত্র কান্না। এ কান্না পবিত্রতা নিয়ে আসে, দূর করে সমস্ত আশঙ্কা আর চাপা ভয়ের আবহকে। তখন আমি মৃদু হেসেছিলাম, বহু বছরের অভিশাপ মুক্ত হয়ে জমিদার বাড়িতে সেদিন যেন নতুন সূর্যোদয় হলো। তারানাথ থামলেন, অথচ বহু দিনের দুশ্চিন্তা শতাব্দী প্রাচীন গহ্বর থেকে যেন একটা সুদীর্ঘ দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এলো। কিছুক্ষণ সকলেই নীরব রইল। একসময় নীরবতা ভেঙে আমি বললাম, আচ্ছা ঠাকুরমশাই, জমিদার তো পাপী, তার পাপের সাজা সে পেয়েছে, তাতে আপনি এত বিমর্ষ কেন? না হে বিভূতি, যে পাপী তার পাপ কতটা তা বিচার করার ক্ষমতা তোমার আমার কারোর নেই। পাপ পুণ্যের অনুপাত বড় জটিল হে। এই যে আমি এতদিনের আটকে থাকা কামিনীর ওই আত্মাকে মুক্ত করে দিলাম, আর তার প্রতিশোধেই জমিদারের প্রাণ গেল, তবে কি আমি পাপী নই? এসব বড় জটিল হে, বড় জটিল। কোনটা পাপ কোনটা পুণ্য তা তোমার আমার বোঝার কথা নয় হে। আমরা শুধু জীবনের রঙ্গমঞ্চে সাজিয়ে দিচ্ছি এক একটা পর্বকে, বাকিটা না হয় স্বয়ং মহাকালী বুঝে নেবেন। তারানাথ আরেকবার বাইরে আকাশে চোখ বুলিয়ে নিয়ে বললেন, আরো একটা কথা, বুঝলে তো, বহু পুরনো কোনো ঘটনা তোমার মনের আকাশে যখন আধার রঙের আবির ছড়িয়ে দেয়, তখন বুঝবে তোমার মন খারাপ নয়, হয়েছে মনস্তাপ। তারানাথ দীর্ঘশ্বাস ফেলে থেমে গেলেন। আমি বা কিশোরী কেউই কিছু বলতে পারলাম না। নিস্তব্ধ পরিবেশে শরতের নীল আকাশের বুক চিরে উড়ে যাওয়া এক ঝাঁক পাখি আর মিহি বাতাসে ভেসে আসা শিউলি ফুলের মিষ্টি সুবাস মনে করিয়ে দিয়ে গেল উমা আসছেন বাপের ঘরে। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প নারায়ণ পরগনার নিঃশব্দ যন্ত্রণা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।